ওকে, সো এখন এখানের জন্য দেখো তনয়, মনে করো যে তোমাকে বললাম যে এই বক্স আছে, এই বক্সটা লেন্থ কত এটা বের করতে। তো এখন তুমি লেন্থটা মেজার করার জন্য কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করবা? মেজারিং টেপ, মিটার রুল এসব ইউজ করবা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ওয়ালাইকুম আসসালাম। তো এখন এই যে তুমি কোন মেজারিং টেপ বা মিটার রুল যে ইউজ করবা, তো মনে করো যে দিস ইজ দা বক্স। ওকে, ফার্স্ট অফ অল এখানে রুলারটা কি করে বক্সটা আসবে। সো সাপোজ দিস ইজ দা রুলার। এখন এখানে একটু স্কেলটা এক্সাজারেট করে আঁকি। সাপোজ দিস ইজ 0 এন্ড দিস ইজ 1। এখন 0 আর 1 এর মধ্যে 1 2 3 4 5 1 2 3 4 5। ওকে, তো 0 আর 1 এর মধ্যে ডিভিশন কয়টা থাকে? নরমালি আমাদের স্কেলের মধ্যে 10টা ডিভিশন থাকে, তাই না? আচ্ছা, ঠান্ডা লাগে? ও আচ্ছা, ইয়ে করবো, কালকে রাতের বেলা 2টা বাজে ঠান্ডা পানি দিয়ে গোসল করছি। পরীক্ষার আগের রাতে রিভিশন দিতেছি, ইয়ে হইতেছে না, পড়া হইতেছে না, তারপর যা কনসেন্ট্রেশন আসে না, এরপরে যে ধুইময় ঠান্ডা পানি ভাইলা ভাইলা কাইপা কাইপা পর রাতে পড়ে দিতে না। আচ্ছা, সো এখন একটু এখানের মধ্যে খেয়াল করো সবাই, যে জিনিসটা তোমাদেরকে ফার্স্ট অফ অল এখন বুঝাবো। বলো, নতুন খাতা লাগবে না, ইউনিট 3 হেডিং দিয়ে এখানের মধ্যে লিখো, এটা ইউনিট 1 আর 2 এর সাথে রিলেটেড, কোনো আলাদা কিছু না। ঠিক আছে, ওকে। তো এখন এখানের মধ্যে সবাই একটু খেয়াল করো যে তোমার এরকম একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, যে একটা স্কেল আর কি। তো একটা স্কেলের মধ্যে মনে করো যে 1 সেন্টিমিটার, যে 0 থেকে 1 সেন্টিমিটার, এখানের মধ্যে ডিভিশন কয়টা আছে? 10টা ডিভিশন আছে। ওকে, তো তার মানে একটা ডিভিশনে কত রিপ্রেজেন্টেড হয়? 0.1 সেন্টিমিটার। যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার 10টা ডিভিশনে 1 সেন্টিমিটার, তো তার মানে এক ডিভিশনে কত? খুবই কঠিন ম্যাথ। এক ডিভিশনে কত? 0.1 সেন্টিমিটার। আচ্ছা, তো এখন এই জিনিসটা দেখানোর রিজনটা কি? এই জিনিসটা দেখানোর অনেক বড় একটা পারপাস আছে। যে যেই কথাটা বলছিলাম, কি জিনিস, যে তুমি কোন একটা মেজারমেন্ট নিবা। তো এখন মেজারমেন্ট নেওয়ার জন্য, যে সাপোজ এখানে আমরা লেন্থের মেজারমেন্ট নিব, যে কোন একটা অবজেক্টের লেন্থ মাপবো, তো স্কেল নিলাম এন্ড এই স্কেল দিয়ে অবজেক্টের লেন্থটা মাপবো। এখন অবজেক্টটাকে পাশে বসাই। মনে করো দা অবজেক্ট whose length we want to measure, অবজেক্টটা এরকম আসলো। ঠিক আছে, তো এখন এই অবজেক্টের লেন্থের ভ্যালু তুমি কত বলবা? দেখতে পাইতেছো অবজেক্টটা যে আঁকছি ব্লু কালার দিয়ে, যেটা আর কি। তো এখন এখানের মধ্যে প্রতি ঘরে কত করে রিপ্রেজেন্টেড হয়? 0.1 করে। তো তার মানে এইটা হলো 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7। এখন 0.7 আর 0.8 এর কিসে আছে? এটা মাঝামাঝি কোন একটা জায়গা, একদম এক্স্যাক্টলি যে মিডলে এমনও কোনো কথা নাই। মনে করো এক্স্যাক্টলি মিডলে হইলো না, এমন আসলো, কি হলো? মনে করো যে 0.8 এর একটু বেশি কাছে, যে মিড পয়েন্টের একটু ক্রস করে কি করছে, তোমার 0.8 এর কাছাকাছি চলে গেছে। তো তাহলে এই রিডিং এর ভ্যালুটাকে তুমি কত বলবা? কারো কোনো আইডিয়া আছে? 0.8 বলবা। আর কেউ? 0.7 বলবা। আচ্ছা, আফিফ, এইখানের মধ্যে লেন্থের ভ্যালুটা তুমি কত বলবা? যে তোমার কাছে যে স্কেলটা আছে, স্কেলের পাশে অবজেক্টটাকে বসাইলা, দেন পুরোপুরি কোনো দাগের সাথে মিলতেছে না, মাঝামাঝি কোন একটা জায়গায় বা মিড পয়েন্টের থেকে একটু সামনে বা পিছে এরকম একটা জায়গায় পড়ছে। তো 0.7 থেকে 0.8 এর মধ্যে আমাদের কি আছে? এই ভ্যালুটা লাই করে, রাইট? তো তাহলে এইখানের জন্য আমাদের রিডিংটা আসলে লিখতে হয় কিভাবে? ফার্স্ট অফ অল এটা তোমাদেরকে বলে রাখি, এটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার,
বিকজ তোমাদের পুরান সিলেবাসের কোয়েশ্চেনও তোমাদের সলভ করতে হবে, নতুন যে স্পেসিফিকেশন এটার কোয়েশ্চেনও সলভ করা লাগবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা এখন দেখাবো এটা ওল্ড সিলেবাসের জন্য, তোমাদের স্পেসিফিকেশনের জন্য যেই স্পেশাল জিনিসগুলো চেঞ্জেস আসছে ওইগুলো নিয়ে আমি আলাদা করে কথা বলবো। যে এরকম একটা পিডিএফ আছে, পিডিএফ তোমাদের সবাইকে দেওয়া হবে, আনসার্টেনিটিস এন্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যে আমাদের টিচারদের যে ট্রেনিং হয়, ঠিক আছে, পিয়ারসনের আন্ডারে, ওরা স্পেসিফিক্যালি এগুলো নিয়ে আমাদেরকে বলে দিছে যে এগুলার ক্যালকুলেশনস গুলি এন্ড এভরিথিং কেমন টাইপের কি চেঞ্জেস আসছে, পুরান সিলেবাসের থেকে নতুন সিলেবাসে কেমন কি চেঞ্জ আসছে ওইসব। তো এগুলা নিয়ে আমরা সামনে ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমরা আনসার্টেনিটি জিনিসটাকে ওটা নিয়ে কথা বলতেছি। তো এখন এখানের জন্য নরমালি রিডিংটা এমন হয়, কি করবা, তুমি দেখবা যে কোন পয়েন্টটা ক্রস করছে এটা দেখবা। 0.8 কি টাচ করছে নাকি না? 0.8 টাচ করে নাই, কিন্তু 0.7 কি হয়েছে, ক্রস করছে না? তো তুমি রিডিংটা লিখবা কত, 0.7 সেন্টিমিটার। কিন্তু এটা কি রাইট হইলো? এটা তো এক্স্যাক্টলি 0.7 সেন্টিমিটার না। তো তাহলে আমরা এখানের মধ্যে জিনিসটা কিভাবে করে দিব? না, ইউনিট 2 শেষ না, আমাদের ইউনিট 2 এর যে সার্কিটের টেস্ট হবে না তোমাদের টিউসডেতে, তো এই সার্কিটের টেস্টের আগে নতুন কোন সার্কিটের টপিক আমি ফার্দার ডিসকাস করতে চাচ্ছি না। তোমাদের টেস্টের পরে থার্সডেতে আবার ওই জিনিসটা নিয়ে সামনে আগাবো। ওকে, ইউনিট 2 শেষ না, আজকে আমরা ইউনিট 3 এর ফার্স্ট অফ অল বেসিক কয়েকটা আইডিয়া নিয়ে ডিসকাস করে রাখতেছি। ওকে, আচ্ছা, তো তাহলে এই জিনিসটা লেখার পরে আমাদের একটা ব্যাপার করা লাগে, কি জিনিস, উই হ্যাভ টু অ্যাড আ রেঞ্জ। ঠিক আছে, যে এখানের মধ্যে কি করা হয়, প্লাস মাইনাস দিয়ে আমরা একটা রেঞ্জের মধ্যে অ্যানসার দেই, যে প্লাস মাইনাস কত হবে এইটা। এই জিনিসটার মানেটা কি, এই যে 0.1 সেন্টিমিটার, এটা একটা জিনিসের সাথে মিলে যাইতেছে না? দেখো তো রাফি, এই যে আমাদের এক ডিভিশনে যত রিপ্রেজেন্ট করে ওইটা কত ছিল, 0.1 সেন্টিমিটার। আর এখানের মধ্যে আমরা যে রিডিংটা নিলাম কত আসছে, 0.7 আর 0.8 এর মাঝামাঝি কোন একটা ভ্যালু, এক্স্যাক্টলি কত এটা আমরা বলতে পারতেছি না। তো এর জন্য আমরা লিখলাম কি 0.7 প্লাস মাইনাস 0.1। তো এখন এইটা লেখার সিগনিফিকেন্সটাকে, এটা নিয়ে আমরা এখন ফার্স্টে কথা বলবো। ফার্স্ট অফ অল, এই যে 0.1 সেন্টিমিটার যেটা, এটাকে বলা হয় resolution or least count of meter rule। মিটার রুল কি, মিটার রুল হলো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাই না? মিটার রুল হলো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, এন্ড সে সবচেয়ে ছোট কত রিডিং নিতে পারে, 0.1 সেন্টিমিটার। 0.1 এর চেয়ে ছোট কোনো চেঞ্জ হইলে সে কি ওইটাকে ডিটেক্ট করতে পারবে? পারবে না। তো তাহলে the smallest division or the smallest value that can be measured using a measuring instrument will be the least count or the resolution of the measuring instrument। ঠিক আছে, যে এইখানের মধ্যে তোমাদের এই জিনিসটা দাঁড়া এক্সপ্লেইন করে নেই, দেন পরে আবার বলবো। রেজোলিউশনের ব্যাপারে অনেকগুলা জিনিস তোমরা এমন ভাবেও চিন্তা করতে পারো। আমাদের কতগুলো এরকম পিকচার থাকে না আপনি, যে কতগুলো পিকচার থাকে এরকম জুম করলে পরে ফেটে যায় বলি, তাই না? যে জুম করলে পরে দেখে যে ওরকম কতগুলো নয়েজ আসা শুরু করে বা ওরকম ফেটে যায়। কিন্তু অনেকগুলো এরকম এইচডি কোয়ালিটির পিকচার থাকে যেগুলো কি হয়, জুম করলে পরে ওগুলা কি হয় না, ফাটে না। তো এখন ওগুলাতে আমরা দুইটা পিকচারের মধ্যে ডিফারেন্স বলতে কি বলি, একটা হলো হাই রেজোলিউশন ফটোগ্রাফ আর একটা হলো লো রেজোলিউশন ফটোগ্রাফ। তো এখন হাই রেজোলিউশন আর লো রেজোলিউশন অ্যাকচুয়ালি কি বোঝায়? হাই রেজোলিউশন এন্ড লো রেজোলিউশন অ্যাকচুয়ালি তোমার পিক্সেল সাইজ বোঝায়। মনে করো এই একটা পিকচার, ঠিক আছে, তোমরা ক্লাসে এরকম যে আসো, এইখানে আমি দুইটা টাইপ অফ ক্যামেরা দিয়ে মনে করো ছবি তুলবো, ঠিক আছে? তো এখন দুইটা টাইপ অফ ক্যামেরা দিয়ে এমন ছবি তুলবো। তো একটা ক্যামেরা খুবই ছোট ছোট এরকম সেল ডিভিশন করে করে সে কি করে, পিকচার নেয়। এই জিনিসটা আর কি নেটওয়ার্কটা এমন কন্টিনিউ হবে। আর এই পিকচারটায় তোমার পিক্সেল সাইজ গুলো অনেক বড়। এখন দোনোটা কিন্তু সেম পিকচার, যে দোনোটাই কি করতেছে, পুরো ক্লাসে তোমরা যারা আছো তোমাদের একটা পিকচার তোলা হয়েছে, কিন্তু এই দুইটা পিকচারই যখন নাকি কি করা হবে, জুম করা হবে,
তখন দেখবা যে এই ছবিটা ফেটে যাবে তাড়াতাড়ি, আর এই ছবিটা অনেক বেশি জুম করার পরে দেন ফাটবে। একবারও ফাটবে না এমন না, দোনোটা ছবি ইভেন্চুয়ালি কি হয়ে যায়, একটু ব্লারি হয়ে যায়। কিন্তু কোনটা কখন হয়, যার সেল সাইজ যত ছোট এটা মানে হলো হায়ার রেজলিউশন পিকচার, আর যেটা সেল সাইজ যত বড় এটা হলো লোয়ার রেজলিউশন পিকচার। এইসব জিনিসগুলো তোমাদের আগের সিলেবাসে ছিল, খুবই মজার কয়টা জিনিস, যে ওয়েভলেন্থের সাথে, ওয়েভলেন্থ অফ লাইটের সাথে রেজলিউশনের রিলেশনশিপ কেমন থাকে, ওইসব জিনিসগুলো তোমাদের এখন নাই। বাট এই জিনিসটা তোমাদেরকে দেখায় রাখতেছে কেন, যে রেজলিউশন বেটার মানে কি, রেজলিউশন বেটার মানে হলো সে অনেক ছোট ছোট ব্লক করে বা সে অনেক স্মল চেঞ্জ কেও কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। আর রেজলিউশন খারাপ মানে সে কি করবে, স্মল কোনো চেঞ্জ থাকলে পরে বলতে গেলে এটাকে কি করতে পারবে না, ডিটেক্টই করতে পারবে না, এমন টাইপের। যে মনে করো স্যাটেলাইট ইমেজ যেসব তোলা হয়, হ্যাঁ, স্যাটেলাইট ইমেজ যেসব তোলা হয় ওগুলোর মধ্যে কি আছে, অনেকগুলি ডিফারেন্ট ডিফারেন্ট রেজলিউশনের পিকচার আছে। কতগুলি এরকম স্যাটেলাইট ইমেজ দেখবা যে কতগুলো এরকম পেইড স্যাটেলাইট ইমেজ পাওয়া যায়, যেগুলোতে কি হয় তোমার অনেক জুম করার পরেও যে রাস্তাঘাটে মানুষজনের হাঁটাহাঁটি পর্যন্ত দেখা যায়, ঠিক আছে। আবার অনেকগুলি আছে একটু জুম করলে পরে বাসাবাড়ির ছাদের ওখানে এসে মনে হয় যে ফেটে গেছে, এমন টাইপের, বুঝছো। তো তাহলে ওগুলা জিনিস প্রত্যেকটা আসলে ডিফারেন্সিয়েট করা যায় কি দিয়ে, ছবির রেজলিউশন দিয়ে। যে রেজলিউশন যত ভালো তার মানে তার সেল সাইজটা কি তত স্মল, মানে সে তত স্মলার চেঞ্জকে কি করতে পারবে, ডিটেক্ট করতে পারবে। যে মনে করো তোমরা যে এই যে ক্লাসে বসে আছো বা আমরা সবাই মিলে যে ক্লাসের মধ্যে আছি, এই পিকচারটা যদি মনে করো উপরে ছাদ নাই আর কি, তো ওপেন টু দা এয়ার অনেক উপর থেকে পিকচার তোলা হইতেছে, যদি রেজলিউশন তেমন ভালো না হয় তো তখন কি করতে পারবে, এখানে যে ইন্ডিভিজুয়ালি আমরা কয়জন মানুষ আছি এটা কিন্তু পিকচারে বোঝা যাবে না। পিকচারে দেখে মনে হবে যে একটা রেক্টেঙ্গুলার শেপের কোন একটা বাসা আছে এন্ড বাসার ভিতরে মানুষ আছে, কিন্তু মানুষ কয়জন স্পেসিফিক্যালি এটা বোঝা যাবে কখন, যদি রেজলিউশন অনেক ফাইন হয়। যে রেজলিউশন যদি অনেক ছোট হয় তো তখন কি হবে, প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল মানুষকে জুম করে 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 দেখা যাবে। কিন্তু যদি রেজলিউশন খারাপ হয় তো তখন কি, জাস্ট উপরে দেখা মনে হবে যে কি একটা রেক্টেঙ্গুলার একটা ব্লক আছে, আর ফার্দার কোনো ডিটেইল আমরা কি করতে পারবো না, স্টাডি করতে পারবো, বুঝছো। তো রেজলিউশন জিনিসটা হলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই জিনিসটা আমাদের একটা, এই যে প্লাস মাইনাস যে একটা জিনিস দিলাম এটা কি, দিস ইজ হোয়াট উই কল আনসার্টেনটি। যে আমরা কি করছি, প্লাস মাইনাস দিয়ে কোন একটা রেঞ্জ অ্যাপ্লাই করতেছি। আমরা বলতেছি কি, আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে অবজেক্টের লেন্থটা এক্স্যাক্টলি এত। আমরা বললাম কি অবজেক্টের লেন্থটা 0.7 প্লাস 1 করলে কত হয়, প্লাস 0.1 করলে কত হয় 0.8, আর 0.7 মাইনাস 0.1 করলে কত হয় 0.6। তো আমরা মেজারমেন্টটা নিয়ে কি বললাম, যে the length of the object is anywhere between কত and কত 0.6 to 0.8, ঠিক আছে। আগের সিলেবাসে এরকম ভাবে লেখা হইতো, হ্যাঁ এক্স্যাক্টলি ওই জিনিসটা নিয়ে বলবো পরে, যে এটা আগের সিলেবাসের পড়া মেইনলি। বাট ফার্স্ট অফ অল আমরা প্রসেসটা বুঝে নিতেছি, ঠিক আছে, যে প্রসেসটা কি। আচ্ছা সাপোজ যে আমি জিজ্ঞাসা করলাম কি বলে তনয়ের মানিব্যাগে কত টাকা আছে, ঠিক আছে। সাপোজ আমি জিজ্ঞাসা করলাম যে তনয়ের মানিব্যাগে কত টাকা আছে এটা বলতে, রাফিনকে বলতে বললাম, আফিফকে বলতে বললাম, আরিয়ানকে বলতে বললাম। তো এখন আরিয়ান মনে করো যে তনয়কে এত ভালো মতো চিনে না, ঠিক আছে। তো জাস্ট জাজিং ফ্রম দ্যাট যে ও একটা স্টুডেন্ট এন্ড মনে করো সকালবেলা বের হয়, দেন দুপুরে খাওয়ার জন্য বাসা থেকে টাকা পায়, এমন টাইপের কোন একটা গেস করে সে বলল যে ওর কাছে কত, সাপোজ 1000 প্লাস মাইনাস 500 টাকা আছে, ঠিক আছে। তো তার মানে কি, সে বলতেছে যে 500 থেকে 150 মধ্যে কি বলে 500 থেকে 1500 এর মধ্যে কোন একটা ভ্যালু অফ মানি আছে কার কাছে, তনয়ের কাছে। কিন্তু এটা কি খুবই ব্রড রেঞ্জ অফ অ্যানসার দিছে, ঠিক আছে। আর রাফিন মনে করো যে তনয়কে চিনেই না, ঠিক আছে, কিন্তু রাফিন অনেক ভালো কি পারে, ম্যাথ পারে। তো রাফিন কি বললো, রাফিন বললো যে 50,000 প্লাস মাইনাস 50,000, ঠিক আছে। রাফিন বললো কি যে ওর কাছে 50,000 প্লাস মাইনাস 50,000 টাকা আছে। তো তার মানে ও বলতেছে 0 থেকে 1 লাখ টাকার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট তনয়ের কাছে আছে। ভুল তো বলে নাই, ঠিক আছে, কিন্তু এটা কি
খুবই আনসার্টেন একটা জিনিস না যে এত বড় রেঞ্জ, এত থেকে এতর মধ্যে তো হবেই, ঠিক আছে। এরপরে আফিফ, ঠিক আছে, ও তনয়কে সবচেয়ে ভালো মতো জানে, ঠিক আছে। তো আফিফ মনে করে এরকম বললো যে তনয়ের কাছে 500 প্লাস মাইনাস 10 টাকা আছে, ঠিক আছে। তো তার মানে কি 490 থেকে 510 এই টাকার মধ্যে বা এই অ্যামাউন্টের মধ্যে কি আছে, ওর মানি ব্যাগে টাকা আছে। এন্ড মনে করো মানি ব্যাগে ওর অ্যাকচুয়ালি আছে কত, 502, ঠিক আছে। অ্যাকচুয়ালি আছে কত, অ্যাকচুয়ালি আছে 502 টাকা। এখন ইয়ে বলছিল কত, কি বলে, আরিয়ান বলছিল কত 1000 প্লাস মাইনাস 500। তো ও যে ভ্যালুটা বলছে এই ভ্যালুতে কোনো ভুল আছে? অ্যাকচুয়াল ভ্যালুটাকে রেঞ্জের মধ্যে পড়ে না, ওকে। দেন রাফিন যেটা বলছে, কি বলছে যে 50,000 প্লাস মাইনাস 50,000। তো এখন এখানের মধ্যে কি 0 থেকে 100,000 এর মধ্যে যে কোন একটা ভ্যালু। এন্ড আফিফ যেটা বলছে প্লাস মাইনাস 10, তো তার মানে 490 থেকে 510। কারো অ্যান্সার কিন্তু ভুল না, প্রত্যেক জনের অ্যান্সারই কি উইদিন দা রেঞ্জ, কিন্তু কার ভ্যালুটা সবচেয়ে বেশি অ্যাকিউরেট বা সবচেয়ে কম আনসার্টেনটি আছে, আফিফের ভ্যালুতে। তো তাহলে পরে এই জিনিসটা নিয়ে আমরা মেইনলি যে কাজটা করব, যে তুমি কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে রিডিং নিবা, এখন রিডিংটা যদি অনেক বেশি আনসার্টেন থাকে তো তার মানে কি তোমার চয়েস অফ মেজারিং ইনস্ট্রুমেন্টে সমস্যা আছে, তাই না। যে তুমি যে মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে গেছো ওইটা দিয়ে কি হইতেছে না, যাকে মেজার করতে চাইতেছো ওইটা ঠিকমতো রিডিং আসতেছে না, ওকে। তো তার মানে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টের চয়েসটা কিসের উপর ডিপেন্ড করবে, একটা সার্টেন মেজারিং ইনস্ট্রুমেন্টের রেজোলিউশন কত ওইটার উপর। যে মনে করো তুমি একটা অবজেক্ট যার লেন্থ হলো সাপোজ অ্যারাউন্ড 5 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার লেন্থ ওয়ালা একটা অবজেক্টের লেন্থ তুমি কি দিয়ে মাপতে চাবা, একটা চিকন লেন্থ অফ ওয়্যার, ঠিক আছে, আর থিন লেন্থ অফ ওয়্যার যার ডায়ামিটার তোমার মিলিমিটার বা সেন্টিমিটার রেঞ্জে পড়ে, ঠিক আছে, যে 0 পয়েন্ট সামথিং সেন্টিমিটার। তো এখন এইটার ডায়ামিটারকে তুমি মিটার রুল দিয়ে বের করতে পারবা? তোমার মিটার রুলের থেকে কি দরকার, আরো প্রিসাইজ কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দরকার, যে মিটার রুল থেকে আরো ফাইনার রিডিং নিতে পারে। এরকম টাইপের মেজারিং ইনস্ট্রুমেন্ট কি করতে হবে, তোমার চুজ করতে হবে, বুঝতে পারছো? তো তাহলে এই ব্যাপারগুলি নিয়ে ফার্স্ট অফ অল আমাদের ইউনিট 3 এর ডিসকাশন। তো আমরা যদি এখানের মধ্যে লিখি, প্রথমের জিনিসটা কি, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট ব্যাপারটা ফার্স্টে বুঝায় বলে দেই। লিস্ট কাউন্ট বা রেজোলিউশন এটা কি, the smallest reading that can be taken using a measuring instrument. Yes, sir. Least count বা resolution জিনিসটা কি, the smallest reading that can be taken using a measuring instrument. এমন রাফাত লিখে ফেলো। ওকে, সবাইকে এটা লেখা হয়েছে লিস্ট কাউন্টের ডেফিনেশনটা? আচ্ছা, তো এখন দুইটা টার্ম, এই দুইটা জিনিস স্টুডেন্টরা বারবার গোলায় ফেলায়, অ্যাকিউরেসি এন্ড প্রিসিশন।
ঠিক আছে? অ্যাকিউরেট রিডিং মানে কি আর প্রিসাইজ রিডিং মানে কি, এই দুইটা জিনিস নিয়ে এখন আমরা একটু কনফিউশনটা ক্লিয়ার করব। accuracy and precision. accuracy টা কি? the closer a measurement is to a real value, যে মনে করো তুমি কোন একটা কিছুর ভ্যালু অলরেডি জানো যে এটার লেন্থ এত, ঠিক আছে? তো এখন তুমি মাপ নেওয়ার পরে ওই নোন ভ্যালুর যত কাছাকাছি রিডিং পাবা তুমি বলবা কি তোমার রিডিংটা তত বেশি অ্যাকিউরেট। আর যদি অনেক বেশি দূরে চলে যায় রিডিংটা, তো তার মানে কি রিডিংটার অ্যাকিউরেসি কম। ওকে, আর প্রিসিশন জিনিসটাকে, ওই জিনিসটা আমরা দেখবো এখন। the level of closeness of reading, যে আমরা অনেকবার রিপিট রিডিং নেই না, তো আমাদের বারবার এরকম রিপিট রিডিং নেওয়ার পরে যদি রিডিং গুলো সবগুলো কি আসে, কাছাকাছি আসে, তো তার মানে তখন আমরা বলবো কি দা রিডিং ইজ প্রিসাইজ। আর রিডিং গুলো যদি অনেক স্ক্যাটার্ড হয়ে যায়, যে একবার এটা আসছে আরেকবার আরেকটা এরকম টাইপের। ওয়ালাইকুম আসসালাম। মকটা কোন রকম হচ্ছে তার একটা মিনিট একটু দেখে আসি। আজকে একটা জিনিস দেখাবো, যে তোমার ওয়ার্ল্ডের যে কোনো টাইমের যে কোনো একটা এরিয়ার ছবি এরকম কেমনে নিতে পারবে ম্যাপে। গুগল ম্যাপের থেকে ওটা ইউএসজিএস, ইউনাইটেড স্টেটস এর জিওলজিক্যাল সার্ভে ওদের আর্কাইভ যেটা আছে ওখানে। আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে আমরা রিপিট রিডিং নেওয়ার পরে রিডিং গুলো যত কি হবে কাছাকাছি আসবে, তত আমরা বলবো কি দা রিডিংস আর প্রিসাইজ। আর রিডিং গুলো যত স্ক্যাটার্ড হয়ে যাবে, যে একবার আসলো একটা ভ্যালু আর একবার ওই ভ্যালু থেকে অনেক বেশি ডিফারেন্ট কোন একটা কিছু আসছে, প্রিসিশন ডাজন্ট ম্যাটার যে রিডিংটা অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি নাকি না। প্রিসিশনটা কি, তুমি যে মেজারমেন্টস গুলি নিচ্ছ এই মেজারমেন্ট গুলি যদি সবগুলো কি হয় ক্লোজ টুগেদার হয়, তো তার মানে কি দা ভ্যালুজ আর প্রিসাইজ। তো তাহলে এই জিনিস, এন্ড এটা মনে রাখার সবচেয়ে ইজি একটা ওয়ে আছে, আমরা কয়টা ডায়াগ্রাম দেখব। তোমরা তো সবাই ডার্ট বোর্ডের এই গেম তো খেলছো নাকি? ওকে, সো এখন এখানে মধ্যে দেখো কাজটা কি, যে সাপোজ এরকম তুমি এরোগুলি মারছো, সবগুলি কি হয়েছে বুলজাই থেকে অনেক দূরে, কিন্তু তারা সবাই কি আছে কাছাকাছি আছে, তাই না? তো তার মানে এখানের মধ্যে কি হয়েছে রিডিং গুলা কি, বা তোমার যেই ভ্যালু গুলা পাচ্ছ এই ভ্যালু গুলা কি বুলজাইয়ের অনেক কাছে নাকি দূরে? বুলজাইটা হলো কি ট্রু ভ্যালু। ওকে, বুলজাইটা হলো ট্রু ভ্যালু, বুঝতেছেন কথা হলো না? বুলজাইটা হলো ট্রু ভ্যালু। এখন এই রিডিং গুলা কি, যে তোমার ক্লাস্টার অফ রিডিং যেটা, এটা কি কাছাকাছি নাকি অনেক দূরে পড়ছে? তো অনেক দূরে হলে কি এটা অ্যাকিউরেট নাকি না? এটা অ্যাকিউরেট না, কিন্তু রিডিং গুলো সবগুলি কি আছে কাছাকাছি আছে, তো তার মানে এটা কি দিস ইজ নট অ্যাকিউরেট বাট প্রিসাইজ। তো তাহলে এটা কি নট অ্যাকিউরেট
but precise. এরপরে তোমার রিডিং গুলো এরকম কি আসছে, তোমার বুলসাইতে কয়টা, বুলসাইয়ের কাছাকাছি এরকম কয়টা। তো এখন এখানে কি রিডিং গুলো সবগুলা কিন্তু কি না এত বেশি কাছাকাছি না, কয়েকটা কি আছে একটু স্ক্যাটার্ড হয়ে আছে না। তো তার মানে কি রিডিংস আর নট কনসিস্টেন্ট, বা সবগুলি সেম আসে নাই, কিন্তু কি হয়েছে বুলসাইয়ের কাছাকাছি আসছে, এন্ড কতগুলি একদম বুলসাইতেই পড়ছে। তো তার মানে এটা কি হবে, অ্যাকিউরেট বাট নট প্রিসাইজ। এটা কি আফিফ, একটা রিডিং গুলা কাছাকাছিও না, এরপরে রিডিং গুলা অ্যাকিউরেটও না। তো তার মানে কি নট অ্যাকিউরেট নট প্রিসাইজ। সো তাহলে আরেকটা এক্সাম্পলে বাকি থাকে কি both accurate and precise. সো এখন এখানে সবগুলি রিডিং কি বুলসাইয়ের মধ্যে, তো তার মানে কি the readings are accurate and the readings are close together, তো তার মানে এটা কি it is also precise. তো প্রিসাইজ এন্ড অ্যাকিউরেট এই দুইটা ব্যাপার নিয়ে কি আর কোনো কনফিউশন আছে? অনেকজনই প্রিসিশনের ব্যাপারটা এমন ভাবে চিন্তা করে যে প্রিসিশন মানে হলো যত ছোট রিডিং নিতে পারে ওইটা, কিন্তু না, প্রিসিশন মানে হলো দ্য লেভেল অফ ক্লোজনেস অফ দ্য রিডিং। অলরাইট, আর কত ছোট রিডিং নিতে পারবে এটা কিসের উপরে ডিপেন্ড করবে, রেজোলিউশন অর দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। অলরাইট, তো তাহলে আমরা ফার্স্ট অফ অল এখন পর্যন্ত কি কি জিনিস দেখছি, লিস্ট কাউন্ট অর রেজোলিউশন অফ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট, ওইটা কি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট সবচেয়ে ছোট কত রিডিং নিতে পারে। দেন অ্যাকুরেসি এন্ড প্রিসিশন নিয়ে কি ডিসকাশন করলাম, অ্যাকুরেসি জিনিসটা কি হাউ ক্লোজ আওয়ার রিডিং ইজ টু দ্য ট্রু ভ্যালু, যে আসল ভ্যালুর কত কাছাকাছি আসছে। আর প্রিসিশনটা কি এই যে আমরা রিডিং গুলা নিলাম, রিডিং গুলা কত ক্লোজ টুগেদার, নট নেসেসারিলি ক্লোজ টু দ্য অ্যাকুরেট ভ্যালু, the obtained readings or the measured readings must be close together in order to become precise. বলো সো এখন একটা এক্সপেরিমেন্ট রিলায়েবল নাকি না এটা কিভাবে বুঝবো রাফিন? একটা এক্সপেরিমেন্ট রিলায়েবল কখন হবে, যদি ভ্যালুগুলি প্রিসাইজ হয়। এক্স্যাক্টলি, যে আমরা বারবার করে রিডিং নিতেছেন, বারবার কি হইতেছে সেম টাইপের রিডিং আসতেছে বা কাছাকাছি আসতেছে, তো তখন আমরা বুঝবো কি আমাদের এক্সপেরিমেন্ট তাহলে ঠিক আছে। ওকে, তো এখন এই ডায়াগ্রাম গুলো সবার কপি করা হয়েছে, এই ডায়াগ্রাম গুলো একটু তুলে ফেলো, কারো যদি এখনো না তোলা হয়ে থাকে, দেন আমরা ডেফিনেশন গুলো একটু ফার্স্ট অফ অল ক্লিয়ার করে নিব। আরাফাত কি ক্লাসেও ঢুকছে? ও আচ্ছা, সামনে এখানে বসে যেতে পারতাম। ওকে, সবার লেখা শেষ? ঠিক আছে, তো আমরা একটু এখন ডেফিনেশনস কয়টা দেখে নেই, যা যা জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম। ফার্স্ট অফ অল ট্রু ভ্যালু কি জিনিস এটা আমাদের আসলে ডেফিনেশন বুঝাও লাগে না, এটা আমরা বুঝতেই পারতেছি যে অ্যাকচুয়ালি কোন একটা অবজেক্টের ভ্যালু কত, ওই জিনিসটাই হলো কি তার ট্রু ভ্যালু। এটা কি the value that would have been obtained in an ideal measurement, কিন্তু কোন মেজারমেন্টে কি না আইডিয়াল না, প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কি আছে অনেক অল্প হলেও তাদের একটা কি থাকবে আনসার্টেনটি থাকবে। যেরকম আফিফ তনয় মনের মানুষ কি করতে পারে না, এক্স্যাক্টলি টাকার ভ্যালুটা বলতে পারে না, প্লাস মাইনাস একটা রিডিং বলা লাগছে, তাই না তনয়? আচ্ছা, তো তাহলে এখানে মধ্যে কাজটা কি, the value that would have been obtained in an ideal measurement,
within the কি বলে with the exception of fundamental constant the true value is considered unknowable। তো তার মানে ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট বলতে কারা, ভ্যালু অফ জি 9.81, দেন অন্য আরো যতগুলি কনস্ট্যান্ট থাকে, মনে করো কোন একটা অবজেক্টের ডেনসিটি, যে কপারের ডেনসিটি কত, এটা কি একটা নোন ভ্যালু, কমন টাইপের ব্যাপার, রেজিস্টিভিটি, ইয়াং মডুলাস, ওইসব আর। অ্যাকিউরেসি, মাত্রই আমরা এই কথাটা নিয়ে কথা বলছি, কি জিনিস, a measurement result is considered accurate যদি কি হয়, if it is judged to be close to the true value। তো তার মানে সে যদি ট্রু ভ্যালুর কাছাকাছি হয়, তো তার মানে আমরা কি বলবো, the value is accurate। এগুলো ডেফিনিশন এখন লেখা লাগবে না, এগুলো আমরা পিডিএফ টা এমনি দিয়েই দেব তোমাদেরকে, ঠিক আছে, প্লাস প্রিন্ট আউটও পাবা। তো এখন বলতেছে কি, it is a quality denoting the closeness of agreement between the measurements and the true value, যে ট্রু ভ্যালু এন্ড আমাদের নেওয়া রিডিং গুলি কত কি আছে, কাছাকাছি আছে। অলরাইট, এখন ইট ক্যান নট বি কোয়ান্টিফাইড, যে এটা একটা কোয়ালিটেটিভ একটা ব্যাপার। কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ এই ব্যাপার তো তোমরা এখন বুঝো, তোমাদের স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ার কথা, S1 এ পড়ছো না? আচ্ছা, এখন দুইটা এররের কথা বলছে, র্যান্ডম এরর এন্ড সিস্টেমেটিক এরর। এগুলো আসলে নতুন কিছু না, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, বাট তাদেরকে কে কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে ওই জিনিসটা আমরা জানতাম না। র্যান্ডম এরর হলো প্যারালেক্স এরর, আমাদের কোন একটা রিডিং নিতে সময় প্যারালেক্স এরর হতে পারে না? তো ওগুলা কি প্যারালেক্স এরর প্রত্যেকটা রিডিং এর মধ্যেই হবে এমন তো কোনো কথা নাই। কয়েক সময় তুমি কেয়ারফুল ছিলা, কয়েক সময় কি হয়েছে মনে করো যে আচ্ছা ঠিক আছে এটা বললে পরে সমস্যা। আচ্ছা, তো এখন মনে করো আমি উপরে কোন একটা ভিউ রেটে রিডিং দেখতে পারতেছি না, তো আমি এরকম আই লেভেলে তো রিডিং নিতে হবে না, তো আমি এরকম উপরে থেকে এরকম করে তাকাইতেছি, তো তখন কি হবে, প্যারালেক্স এরর হইতে পারে। তো বাকি সবগুলা রিডিং ঠিকঠাক মতো আছে, কিন্তু কোন একটা রিডিং এর সময় কি হয়ে গেছে, আই ওয়াজ নট কেয়ারফুল এন্ড ওখানের মধ্যে কি হলো, প্যারালেক্স এরর হলো। তো এটা কি, দিস ইজ আ র্যান্ডম এরর, যে অলওয়েজ যে এই ভুলটা হবে এমন না, এটা কি হবে হঠাৎ করে হয়ে যেতে পারে র্যান্ডমলি। তো এর জন্য এটা র্যান্ডম এররের ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ে। এন্ড জিরো এরর পরে আসছো না তোমরা ও লেভেলসে থাকতে সময়, যে কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে সাপোজ ম্যাচ ব্যালেন্স, যে একটা ম্যাচ ব্যালেন্সে তুমি কোনো ম্যাচ দাও নাই, তাইলে পরেও তার রিডিং দেখাইতেছে কত, 0.7 কেজি। তো তার মানে কি, কোনো ম্যাচ না দেওয়াতেই সে দেখাইতেছে কত, 0.7 কেজি। তো এখন তুমি যদি কোন একটা অবজেক্ট দাও, 1 কেজির কোন একটা অবজেক্ট দাও, সে রিডিং কত দেখাবে, 1 কেজি দেখাবে নাকি 1.7 কেজি দেখাবে? তো 1.7 কেজি দেখাবে, তো তার মানে প্রত্যেকটা ভ্যালু কি হবে, 0.7 কেজি বেশি আসবে। তো আমাদের ওইরকম করেসপন্ডিং কারেকশন করে নিতে হবে। তো ওইসব ব্যাপারে আমরা কথা বলবো পরে। তো ওই জিনিসটা হলো সিস্টেমেটিক এরর, যে মেকানিক্যাল যেসব এরর গুলি থাকে ওইটা হলো সিস্টেমেটিক এররের আন্ডারে পড়ে। আর এক্সপেরিমেন্টের নিচে যে কোনো যদি ভুল করে থাকে ওগুলো কিসের মধ্যে পড়ে, র্যান্ডম এররের মধ্যে। তো এগুলো আমরা আসবো পরে। তো অ্যাকিউরেসি জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছে সবার। অ্যাকিউরেসিটা কি, ট্রু ভ্যালুর কত কাছাকাছি আমাদের রিডিং গুলো আছে এইটার মেজারমেন্ট। আর প্রিসিশন জিনিসটা কি, প্রিসিশন হলো আমার নেওয়া রিডিং গুলা কে কত কাছাকাছি আছে, ট্রু ভ্যালুর কাছে নাকি যায় আসে না, দা অবটেইনড রিডিংস তারা কাছাকাছি আছে নাকি, তাইলে পরে কি প্রিসিশন আর নন প্রিসিশন ওইসব ব্যাপার। তো কি বলতেছে, a quality denoting the closeness of agreement between the values obtained by repeated measurement, যে বারবার রিপিট রিডিং নিচ্ছি এন্ড দেখলাম যে ভ্যালুগুলি, যে রিপিটেড ভ্যালুগুলি কত কাছাকাছি আসছে। This is influenced only by random effects, যে র্যান্ডম এরর যদি না হয় নরমালি কি হয়, এগুলা কাছাকাছি আসে, and can be expressed numerically by means such as standard deviation। এখন তো ক্যালকুলেশন পারো নাকি, S1 এ করছো না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? ওকে, a measurement is precise if the values cluster closely together। মাত্র আমরা যে ডায়াগ্রামটা দেখে আসলাম ওটার সাথে মিলতেছে না সব কথাগুলি, তো এই জিনিসটা বোঝা উচিত। ওকে, তো ট্রু ভ্যালু কি জিনিস, অ্যাকিউরেসি কি জিনিস, প্রিসিশন কি জিনিস, ক্লিয়ার? নাও রিপিটেবিলিটি এন্ড রিপ্রোডিউসিবিলিটি। রিপিটেবিলিটি জিনিসটা কি, যে আমাদের অনেকগুলো এরকম এক্সপেরিমেন্ট থাকে যেগুলো আসলে রিপিটেবল না। এরকম কি এক্সপেরিমেন্টের एग्जांपल বলা যায় আজিজুল? কোন একটা মনে করো রেডিও অ্যাক্টিভ একটা স্যাম্পল নিলাম, রেডিও অ্যাক্টিভ স্যাম্পল নিয়ে তুমি তার অ্যাক্টিভিটি মেজার করবা। তুমি শুরুতে নিতে সময় তখন যার অ্যাক্টিভিটি যত পাইছো, সেকেন্ড আবার রিপিট রিডিং নিতে সময় অলরেডি কি হবে, তার ডিকে হয়ে তার অ্যাক্টিভিটি কমে যাবে। তো তখন কি আমাদের রিপিট রিডিং নিতে সময় সমস্যা।
দেন আবার অনেকগুলা কি হয়, এরকম স্প্রিং দিয়ে তুমি কোন একটা এক্সপেরিমেন্ট করলা, দেন স্প্রিংটার এক্সপেরিমেন্ট করে তুমি তো জানো না স্প্রিং এর ইলাস্টিক লিমিট কততে, তুমি এক্সপেরিমেন্ট করতে করতে ইলাস্টিক লিমিট কি করছো, এক্সিড করে গেছো গিয়া। তখন ইলাস্টিক লিমিট এক্সিড করে চলে যাওয়ার পরে তুমি যদি আবার ওই স্প্রিং দিয়ে রিডিং নিতে চাও তো তখন কি ঠিক হবে? তো তার মানে কি ওরকম টাইমে আমাদের রিপিট রিডিং বলি অ্যাপ্রোপ্রিয়েট না, বা ওই এক্সপেরিমেন্টটা রিপিটেবল না এমন টাইপের। আর রিপ্রোডিউসিবিলিটির ব্যাপারটাকে ওই ব্যাপারটা নিয়ে আমরা বলতেছি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, রিপিটেবিলিটি আর রিপ্রোডিউসিবিলিটি ডেফিনেশনস গুলি আমাদের জাস্ট বুঝে রাখার জন্য, এগুলা একদম এক্স্যাক্টলি তোমাদের পরীক্ষাতে ডেফিনেশনস আসবে না, তোমাদের এগুলা রিলেটেড কোশ্চেনস আসবে। ঠিক আছে, যে তোমাদেরকে বলবে না অ্যাকুরেসি কি জিনিস, প্রিসিশন কি জিনিস, তোমাদেরকে বলবে যে এই ট্রু ভ্যালু এত, অবটেন্ড রিডিং গুলো এত, এখন বললো যে কমেন্ট অন দা অ্যাকুরেসি এন্ড প্রিসিশন, আর এরকম বললো যে এই ভ্যালু গুলাকে অ্যাকুরেট নাকি না। তো তখন তোমার অ্যাকুরেসি ডেফিনেশনটা মাথায় থাকলে পরে কি করতে পারবা, অ্যানসারটা দিতে পারবা। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, রিপিটেবিলিটির ব্যাপার। The precision obtained when measurement results are obtained by a single operator using a single method over a short time scale. এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট কয়টা ব্যাপার, সিঙ্গেল অপারেটর ইউজিং আ সিঙ্গেল মেথড ওভার আ শর্ট টাইম স্কেল। এর মানেটা কি? A measurement is repeatable when similar results are obtained by students from the same group using the same method. যে মনে করো তোমাদের ওরকম ল্যাব করানো হবে, তো সাপোজ এরকম কয়টা গ্রুপ বানানো হয়েছে, যে আজিজুলের ওরকম গ্রুপ, যে আজিজুল, তনয়, তাইসির, আরিয়ান, ওরা চারজন মিলে একটা গ্রুপ। তো এখন ফার্স্টে আজিজুল এক্সপেরিমেন্টটা করলো, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, আমরা নতুন মিটিং শুরু করে ওখানে দেখতেছি। ওকে, সো এখন একটু সবাই সামনে খেয়াল করো যে কোন একটা এক্সপেরিমেন্ট রিপিটেবল নাকি না, এই ব্যাপারটা নিয়ে আমরা কিভাবে কথা বলবো। যে সাপোজ ওদের চারজনের যে একটা এক্সপেরিমেন্ট গ্রুপ আছে, আজিজুল ফার্স্ট একটা রিডিং নিল, ঠিক আছে, দেন সেম এক্সপেরিমেন্টটা কে করলো, তনয়, দেন তনয়ের রিডিংটা লিখে রাখা হয়েছে। এরপরে তাইসির সেম এক্সপেরিমেন্টটা করলো, আরিয়ান সেম এক্সপেরিমেন্টটা করলো। এখন সেম গ্রুপ অফ স্টুডেন্টস ইউজিং দ্য সেম মেথড যদি কাছাকাছি ভ্যালু পায়, মানে কি যদি চারজনের ভ্যালু কি হয়, প্রিসাইজ হয়। প্রিসাইজ হওয়া মানে কি ভ্যালুগুলি কাছাকাছি আসা, অ্যাকিউরেট না কিনা ওটা পরের কথা, ভ্যালুগুলি কি হইতে হবে, কাছাকাছি আসা লাগবে। সো আজিজুল এক্সপেরিমেন্ট করে যে রিডিংটা পাইছে, তনয় যদি সেম রিডিং পায় বা কাছাকাছি পায়, তাইসির, আরিয়ান তারাও যদি সেম পায়, তো তখন কি বলা যাবে, the experiment they have carried out is repeatable, যে প্রতিজন মানুষই কি করতে পারতেছে, সেম মেথড দিয়ে সেম ভ্যালু নিয়ে আসতে পারতেছে বা কাছাকাছি একটা রিডিং আনতে পারতেছে। যদি সেম রিডিং আসে তো তার মানে কি the experiment is repeatable, আর যদি সেম ভ্যালু না আসে তো তার মানে কি the experiment is not repeatable। যে মনে করো যেটা
এর এক্সাম্পল দিলাম, কি বলে রেডিও অ্যাক্টিভিটির এক্সাম্পল দিলাম, যে ফার্স্টে আজিজুল একটা রেডিও অ্যাক্টিভ সোর্স নিয়ে প্রথমের এক্সপেরিমেন্ট আজিজুল করতেছে, তো ও একটা রিডিং নিল যে এই রেডিও অ্যাক্টিভ স্যাম্পলের অ্যাক্টিভিটি 200 বেকুয়েরেল, দেন রাখলো আজিজুলের পরে তনয় আসলো, তনয় নিয়ে যখন নাকি দেখতেছে তখন দেখলো যে 180 রেডিয়েটিভ ডিকে আপনি তো ডিকে হয়ে হয়ে কি হইতেছে, কমে যাইতেছে। দেন তাইসির আসলো 150, এরপরে আরিয়ান আসলো রিডিং 100। তো তার মানে কি রিডিং গুলা কি হইতেছে না, কাছাকাছি আসতেছে না। তো তার মানে কি the experiment they are carrying out is not repeatable। বুঝা গেছে? আবার সেম একটা এক্সপেরিমেন্ট যদি 4 জনই করে ইকুয়াল রিডিং পায় বা কাছাকাছি রিডিং পায়, তো তখন কি বলা যাবে, রিপিটেবল। এই জিনিসটাই তো কি জিনিস, স্টুডেন্টস ক্যান ইউজ দ্য প্রিসিশন অফ देयर মেজারমেন্টস টু জাজ দিস, যে প্রিসিশনটা দেখে তারা জাজ করতে পারবে যে রিডিংস গুলা প্রিসাইজ হইছে নাকি না। যদি রিডিং গুলা প্রিসাইজ হয়ে থাকে তো তার মানে কি দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপিটেবল, যদি রিডিং গুলা প্রিসাইজ না হয় তো তার মানে কি রিপিটেবল না। অলরাইট, আচ্ছা আমাদের ভ্যালু অফ জি, ঠিক আছে, আমাদের ভ্যালু অফ জি যেটা, এটা কিন্তু অনেকগুলা ডিফারেন্ট মেথডে বের করা যায়। ঠিক আছে, যে মনে করো অনেকজন কি করবে, বাউন্সিং বল মেথড, যে একটা বল এরকম উপর থেকে ছেড়ে দিবে, দেন স্টপওয়াচ দিয়ে রিডিং নিবে যে একটা সার্টেন হাইট নিচে পড়তে কতটুকু সময় লাগতেছে। ঠিক আছে, তো এখন একটা সার্টেন হাইট নিচে নামতে কতটুকু সময় লাগতেছে এই টাইমটা মেজার করে করে সে কি করলো, ভ্যালু অফ জি বের করলো। এটা করলো মনে করো রাফি। এখন আফিফ মনে করো বড়লোক মানুষ, এখন ও কি করছে, ও লাইট গেট দিয়ে, ঠিক আছে, ও লাইট গেট দিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। কি করলো, এরকম বল ছাড়বে, ও স্টপওয়াচ ইউজ না করে ও কি করলো, লাইট গেট এন্ড ডিটেক্টর ইউজ করতেছে। দেন ওর অনেক সুন্দর একটা ল্যাপটপ এঁকে দিল। কাঠা লাগে দেখেন। আচ্ছা, তো এখন এখানে মধ্যে কাজটা কি দেখো, যে সে লাইট গেট দিয়েও কি করলো, ইভেনচুয়ালি হোয়াট হি উইল ফাইন্ড আউট, জি এর ভ্যালু বের করবে, তাই না? এখন জি এর ভ্যালু বের করার আরো অনেকগুলি টেকনিক আছে। তো একটা সার্টেন এক্সপেরিমেন্ট অর একটা সার্টেন অবজেক্টিভ, অবজেক্টিভটা কি, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ জি, যেটা কি 9.81। তো এখন রাফিন একটা মেথড দিয়ে বের করলো, আসিফ আরেকটা মেথড দিয়ে বের করলো, আরাফাত আরেকটা মেথড দিয়ে বের করলো। এখন প্রত্যেকজনের মেথড আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকজনের ভ্যালুটাই কি অ্যাকিউরেট রিডিং এর কাছাকাছি আসছে, অর দ্য ভ্যালুস দে হ্যাভ ফাউন্ড আউট, অর তাদের ক্যালকুলেটেড ভ্যালুগুলো কি হইলো, কাছাকাছি আসলো। তো তখন আমরা বলবো কি, দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপ্রোডিউসেবল, যে ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে কি করা যায়, এই এক্সপেরিমেন্টটা করা যায়। তো কেমন জিনিস, রিপ্রোডিউসিবিলিটির জিনিসটা কি খেয়াল করো, the precision obtained when measurement results are obtained by different operators, আলাদা আলাদা অপারেটর ইউজিং ডিফারেন্ট পিসেস অফ অ্যাপারেটাস। একজন এক মেথড, আরেকজন আরেক মেথড এরকম ইউজ করতেছে। তো a measurement is reproducible when similar results are obtained by the students from different groups using different methods or apparatus. This is a harder test for the quality of data. ঠিক আছে, এই সব ডেফিনেশন আসলে আসে না, রিপিটেবিলিটি আর রিপ্রোডিউসিবিলিটি ডেফিনেশন গুলি আসে না, জাস্ট মিনিং দুইটা বলে রাখলাম। রিপিটেবিলিটিটা কি, সেম গ্রুপ অফ স্টুডেন্টস সেম মেথড ইউজ করে যদি কাছাকাছি রিডিং পায় তো তার মানে দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপিটেবল। ডিফারেন্ট গ্রুপ অফ স্টুডেন্টস ডিফারেন্ট মেথডস ইউজ করতেছে, বাট স্টিল রিডিং গুলা কি আসতেছে, কাছাকাছি আসতেছে। সো তখন আমরা কি বলবো, দ্য রিডিং ইজ অর দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপ্রোডিউসেবল। আচ্ছা, সো তাহলে ট্রু ভ্যালু কি জিনিস, অ্যাকুরেসি কি জিনিস, প্রিসিশন কি জিনিস, রিপিটেবিলিটি এন্ড রিপ্রোডিউসিবিলিটি তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আলাদা করে বলে রাখলাম। তো এই ব্যাপারগুলি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সুমাইয়া বুঝতে পারছো? ওকে, অনলাইনে যারা আছো তোমাদের কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসটা আমাদের ইউনিট 3 এর ক্যালকুলেশনের পড়া, এটা হলো ফার্স্ট অফ অল আমাদের এই 6 পেজ, এই 6 পেজের পুরাটাও না, এই 6 পেজের এই পড়ার পরে দেন আমাদের একটা কোর প্র্যাকটিক্যালের
আমার নিজের বানানো আলাদা একটা পিডিএফ আছে, ওইটা তোমাদেরকে দেওয়া হবে। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ডিফারেন্ট মেথড এন্ড ওগুলার রিলেটেড কেমন টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো। তো এখন ট্রু ভ্যালু, অ্যাকুরেসি, প্রিসিশন, রিপিটেবিলিটি, রিপ্রোডিউসিবিলিটি এসব আমাদের কভার হয়ে গেছে। এখন একটা জিনিস নিয়ে আমরা ডিসকাস করব, ভ্যালিডিটি। তুমি একটা এক্সপেরিমেন্ট করলা, এখন এক্সপেরিমেন্টটা কি ভ্যালিড নাকি না, ওই জিনিসটা কিসের উপরে ডিপেন্ড করবে? A measurement is valid if it measures what it is supposed to be measuring. Wow. This depends both on the method and on the instruments. যে তুমি কি করতেছো, তুমি টেম্পারেচার মাপতে চাও, ঠিক আছে? এখন টেম্পারেচার মাপতে যায় তুমি কি করলা, মিটার রুল নিলা, এটাতে টেম্পারেচারের রিডিং পাবা। আচ্ছা, এরপরে যায় তুমি কি করলা, ইউ ওয়ান্ট টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট। এখন কারেন্টের রিডিং নিতে যায় তুমি কি করলা, ভোল্ট মিটার অ্যাড করলা। বা তুমি কারেন্টের রিডিং নিতে চাও কিন্তু তুমি কি করলা, প্যারালেলে অ্যাড করলা অ্যামিটার। তো তাহলে পরে কি, তোমার মেথড and choice of measuring instrument both will be crucial in determining if the experiment is valid or not, বা তুমি যে রিডিংটা নিছো এটা কি ভ্যালিড নাকি না, ওটা কিসের কিসের উপরে ডিপেন্ড করবে, মেথড and the instrument। কারেক্ট ইনস্ট্রুমেন্ট নিছো অ্যামিটার, কারেন্ট মাপার জন্য কি লাগবে, অ্যামিটার লাগবে। ইনস্ট্রুমেন্ট চয়েস ঠিক আছে, কিন্তু ইনস্ট্রুমেন্টটা কি করতে হয়, সিরিজে কানেক্ট করতে হয়, তুমি করলা কি, প্যারালেলে কানেক্ট করলা। তো তার মানে তোমার মেথডটা হলো ভুল। দেন তুমি মেজার করবা হলো টেম্পারেচার। তো তুমি টেম্পারেচার মেজার করবা কি, মনে করো যে যেই অবজেক্টের, মনে করো পানির টেম্পারেচার কত এটা মাপবা, তো থার্মোমিটার তো পানির ভিতরে ছেড়ে দিতে হয়, দেন ওখানের মধ্যে থেকে রিডিং আসে। কি করলাম, মিটার রুল নিয়ে ছেড়ে দিছো পানির মধ্যে, মেথড ঠিক আছে, এমনি করে তো ছাড়ে, ঠিক আছে? এখন জাস্ট তুমি কি করছো, থার্মোমিটারের জায়গায় মিটার রুল ছাড়ছো। তো তার মানে কি, চয়েস অফ ইনস্ট্রুমেন্ট ভুল কিন্তু মেথড ঠিক আছে। তো তাইলে পরে হবে না, কি করা লাগবে, মেথড প্লাস চয়েস অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট দোনোটাই যদি ঠিক হয় তো তখনই কি হবে, দ্য এক্সপেরিমেন্ট উইল বি ভ্যালিড। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের মেইনলি ডিসকাশনটা ছিল। আনসার্টেনটি এন্ড রেজোলিউশন এগুলো নিয়ে অলরেডি কথা বলছি, যে লিস্ট কাউন্টের এই ডেফিনিশনও লিখে রাখছি। কি লিস্ট কাউন্টটা, the smallest reading interval, কি বলে, the smallest measuring interval and the source uncertainty in a single reading। এই ব্যাপারটা, এই যে আনসার্টেনটির এই ব্যাপারটা নিয়ে বলবো পরে। এন্ড তোমাদেরকে যে সিগনিফিকেন্ট ফিগার নিয়ে যে প্যারা দেই, এই হলো রিজন। ওকে, অ্যাকুরেসি প্রিসিশনের কথা আছে, যে তুমি একটা রিডিং 5 সেন্টিমিটার, 5.0, 5.00, এই রিডিং গুলো সব কিন্তু সেম না, ঠিক আছে? এই রিডিংটার কি রেজোলিউশন কম, এই রিডিংটার রেজোলিউশন আরেকটু ভালো, এই রিডিংটার রেজোলিউশন সবচেয়ে ভালো। এন্ড কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে রিডিং গুলো নিছো, এইটাও কি করা যায়, তোমার ভ্যালু দেখে বা কত ডেসিমাল প্লেসের রিডিং আছে এটা দেখে বের করা যায়। তো এইসব জিনিসগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আরো কথা বলবো পরে, ইউনিট 3 রিলেটেড। ওকে, ও আচ্ছা, এটা পরে বলবো না। ও আচ্ছা, দেখতেছি। ঠিক আছে, আমরা ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।